আউ, উফ, ওই কুত্তি লাগছে তো, আস্তে ওষুধ লাগানা। ওই বাদর, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। মারামারি করার সময় খুব ভালো লাগছিল, তাই না? এখন কেন চিল্লাচ্ছিস? ও মা, গেলাম রে গেলাম। ওই, তোকে বলছি না আস্তে ওষুধ লাগা, তারপরও কেন? ওই, আর একটাবার যদি এমন বাদর মার্কা চিল্লানি দিস তো তোর কাটা কাটা জায়গাগুলোতে লবণ লাগিয়ে দিব। ওই কুত্তি, লবণ লাগাবি মানে? মরে যাব তো। আচ্ছা, তুই কি কখনো ভালো হবি না? কেন, আমি কি খারাপ নাকি? তোর মারামারি করার কি দরকার ছিল? যদি কিছু হয়ে যেত? হয়ে যেত মানে? আমার আবার কি হবে? তুই আর কখনো যদি এমনভাবে মারামারি করিস তাহলে তোকে বাসা থেকেই বের করে দেব। এ কুত্তি, বাসা কি তোর একার নাকি? আমারও আধা ভাগ আছে। ওষুধ লাগানো শেষ, একদম উঠবি না বলে দিলাম। এমন ভাবেই থাক, আমি রান্না শেষ করে আসতেছি। বলেই চলে গেল। আমার পরিচয়টা দিয়ে নেই, আমি হচ্ছি ফারাবি, শয়তান আর ফাজিলের ডিব্বা। কিছুক্ষণ আগে যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার আপু। আমি আর আপু একা থাকি, বাবা মা নেই, অনেক আগেই চলে গেছেন। তাই আপুই আমার কাছে সব কিছু। আজ কিছু ছেলেদের সাথে মারামারি করে গায়ের আঘাত পাইছি, আর তারপর বাসায় এসে আপু ওষুধ লাগিয়ে দিল। আর দেখলেনি তো কেমন চিল্লানি দিছিলাম। ইস, এখনও ব্যথা করছে। কেন যে মারামারি করতে গেলাম। আবার আপুর আগমন, হাতে খাবারের প্লেট। এই বাদর, নে ধর, হা কর। তোকে কতবার বলি ভাই, মারামারি করিস না, ফাজলামিটা একটু বন্ধ কর। আমার কথা কি তোর কানে লাগে? কুত্তি, খাইয়ে দিচ্ছিস দে, এত পেঁচাল পারিস কেন খাওয়ার সময়? আচ্ছা, তুই কি এখনো ছোট আছিস বলতো, যে তোকে এখনো প্রতিদিন খাইয়ে দিতে লাগে? নিজে খেতে পারিস না? আমি খাচ্ছি না তো কি তুই খাচ্ছিস? আমি তো নিজে খাচ্ছি, তুই শুধু খাইয়ে দিচ্ছিস। আচ্ছা, আমি যদি না থাকি তাহলে কি তুই খাবি না? না থাকি মানে? তুই আবার কই যাবি? এমনি বললাম রে, ধর, হা কর, তাড়াতাড়ি খেয়ে নে, আমার অনেক কাজ আছে। তারপর খেয়ে নিলাম। আপু চলে গেল আমার রুম থেকে, আর আমিও শুয়ে পড়লাম। রাত 2টা বাজে, কিন্তু ঘুম আসতেছে না। তাই আপুকে চিৎকার করে ডাক দিলাম। আপু তার রুম থেকে বের হয়ে আসলো। এমন ভাবে চিল্লাচিল্লি করছিস কেন? আর এত রাত হয়েছে, এখনো ঘুমাসনি? ঘুম আসতেছে না তো তাই। হ্যাঁ রে, খুব লেগেছে তাই না? তোকে এতবার বারণ করি, তাও এমন করিস কেন? অনেক লেগেছে, এখনো ব্যথা করছে। আচ্ছা, আমার কোলে মাথা রাখ, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তারপর আপু আমার মাথায় হাত দিচ্ছে। কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। তাই সকালে আপুর ডাকে ঘুম ভাঙলো। এই বাদর, উঠ, 9টা বাজে, আমি অফিস যাব, আমার সময় হয়ে গেছে। ওই, আজ অফিস না গেলে হয় না? অফিস যেতে হবে, নে উঠে ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা খাইয়ে দিয়ে চলে যাব। আচ্ছা তুই যা, আমি খেয়ে নিব। খেয়ে নিবি মানে? যা বলছি তাই কর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আপু আমাকে খাইয়ে দিয়ে অফিস চলে গেল। আমি জানি আপু আমার জন্য অনেক কষ্ট করে, কিন্তু ভাই আমি আপুর কোনো কথাই শুনি না। যেটা বলবে ঠিক তার উল্টোটা করে বসবো। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি অফিস থেকে আসলি যে? ডাক্তারের কাছে যাব, চল। কিন্তু কেন? সেদিনই তো আসলাম ডাক্তারকে দেখিয়ে। এত বুঝিস কেন, চুপচাপ চল। আরে প্রতি মাস কি ডাক্তারের কাছে যেতে হবে নাকি? আমি কি মরে যাব নাকি? এই ভাই, থাম না প্লিজ। কিরে আপু, কাঁদছিস কেন? সরি, তুই যা বলবি তাই করব। তারপর আপুর সাথে চলে গেলাম, আর কিছুক্ষণ ঘুরে বাসায় ফিরে আসলাম। তারপর বাসায় এসে একটু পড়তে বসলাম, কিন্তু পড়তে ইচ্ছে করছে না। কি করি, কিছুই ভালো লাগছে না। পাইছি, যাই আপুকে একটু জ্বালিয়ে আসি। ওই কুত্তি, কি করিস? বাদর, দেখছিস না রান্না করছি? আমি তো ভাবলাম তুই রান্নাঘরে ঘুমাচ্ছিস। এখানে আসলি কেন? তোর পড়া আছে না, যা পড়। আচ্ছা, ওই বেগুন ভাজিটা দে তো। উফ, দেখতে পাচ্ছিস না, ওটা এখনো ভাজতেছি, আর গরম আছে তো। থাকুক গরম, তুই দে, আমি খাবো। তুই যাবি এখান থেকে না মাইর খাবি?
আরে বললেই তো হয় যে দিব না, এত পেঁচাল পাড়ার কি আছে? ওই বাদর দাঁড়া, নিধর, এবার মন শান্তি? দিব্যি শান্তি। তারপর বেগুন ভাজি মুখে দিয়েই আউ করে চিৎকার করে উঠলাম। ওরে বাবারে, কি গরম, মুখ পুড়ে গেছে মনে হয়। আগেই বললাম যে গরম আছে, আমার কোনো কথাই তো গায়ে লাগাস না, এবার বুঝ ঠেলা। তারপরের দিন দেখুন, আপনার ভাইকে সামলান, এভাবে চলতে দেওয়া যায় না। কেন, আবার কি করলো? আপনার ভাইয়ের নামটা যেন কি? ও হ্যাঁ, ফারাবি। ফারাবি কি করেছে? ও আমাদের কলেজের ম্যাডামরে প্রপোজ করছে। কি? হ্যাঁ, আমি ঠিকই বলছি, বিশ্বাস না হলে আপনার ভাইকে জিজ্ঞাসা করেন। স্যার, ও ছোট ছেলে, না বুঝে করে ফেলেছে, আর একটা চান্স দিন না। এই নিয়ে 22 বার চান্স দেওয়া হলো, আর কতবার চান্স দিব? স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর একবার দিলাম, বাট একটাই শেষ। যদি আর কোনো এরকম কাজ করে তাহলে আমাদের কলেজে আর আপনার সুনামধন্য ভাইকে রাখতে পারবো না। এই খাইছে রে, আজ মনে হয় একটু বেশি হয়ে গেছে। আসলে ম্যাডামকে দেখে ক্রাশ খাইছি, তাই প্রপোজ করেছি। কিন্তু প্রিন্সিপাল যেভাবে বলল, এটাই নাকি শেষ। আপু তো রেগে আগুন হয়ে গেছে, কি করবে তাই কে জানে। আচ্ছা, তুই কি কখনো ভালো হবি না? আপু, ম্যাডামটা না অনেক কিউট রে। চুপ, একদম চুপ। বাদর কোথাকার, আদর পেয়ে পেয়ে দিন দিন আরো শয়তান হয়ে যাচ্ছিস তুই। আর কাউকে খুঁজে পেলি না, ম্যাডামকে প্রপোজ করতে হবে? এ এর আগে তো শিলা টিলা টুনি ময়না দিয়া রিয়া পিপাসা মিষ্টি শিউলি তিতলি মোট 50 থেকে 60টা মেয়েকে প্রপোজ করেছি, কেউই তো অ্যাকসেপ্ট করে নাই। তাই ম্যাডামকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। বাদর, তুই কি করে, আমার তো ভাবতে অবাক লাগছে। তুই এর আগেও মোট 22 বার কলেজে এমন কাজ করেছিস, শেষে আমি গিয়ে সমাধান করেছি। আসলে আপু হয়েছেটা কি জানো, সুন্দরী মেয়েদের দেখলে আমি ঠিক থাকতে পারি না। তোর আজ থেকে বাড়ির বাইরে যাওয়া নিষেধ। আমি যখন অফিস যাব তখন গেটে তালা মেরে যাব। এই না না না, প্লিজ এমন কাজ করো না। কোনো লাভ নেই, তা না হলে তুই সোজা হবি না। তাই বলে ঘরে আটকে রাখবে? আপু কই যাস, আমার কথাটা তো শোন। ধুর, কিচ্ছু ভালো লাগছে না, কাল থেকে ঘরে বন্দি হয়ে থাকতে হবে। আচ্ছা ভাই, তোরাই বলেন, কলেজে পড়ি এখনো কোনো গপ নেই, কেমন লাগে? আমার কি ইচ্ছে করে না প্রেম করতে, গপের সাথে ফুচকা চটপটি খেতে? কিন্তু হালার আমার এক কপাল, কুত্তা ভাগ্য একটাও কপালে জোটে না, সবগুলোই রিজেক্ট করে দেয়। যদি বলি আমার দোষ, কি তখন মেয়ে বলে এর আগে অনেক মেয়েকে প্রপোজ করছি তাই। আরে প্রপোজই তো করেছি, কিন্তু রিলেশন তো আর করি নাই। ধুর, এসব বাদ। আপু অনেক কষ্ট পেয়েছে, দেখি ঘরে গিয়ে কি করছে। আপু তো ঘরে বসে বসে কাঁদছে। না, কাজটা মোটেও ঠিক করিনি। আমি সোজা আপুকে জড়িয়ে ধরলাম। সরি। ছাড় আমাকে। সরি তো। আচ্ছা, তুই কবে বুঝবি বল? তোকে কতবার বারণ করি, তাও এমন করিস কেন? আর কখনো এমন কাজ করব না। ওই মাফ করে দে না। আচ্ছা, আমি যদি না থাকি তাহলে তুই এমন করবি? না থাকি মানে? তুই কোথাও যাবি না আমাকে ছেড়ে, আমি মরেই যাব। আমাকে কথা দে, তুই কোথাও যাবি না আমাকে ছেড়ে। এই যে কান ধরছি, আর এমন করব না। কোথাও যাব না। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আবার জড়িয়ে ধরলাম আপুকে। আমায় কতটুকু ভালোবাসিস? তোর মতো কুত্তিকে আমি কোন দুঃখে ভালোবাসতে যাব? এই বল না, কতটুকু ভালোবাসিস? কতবার বলবো? বললাম তো ভালোবাসি না। যা ভাগ বাদর। তুই ভাগ কুত্তি। যাচ্ছি যাচ্ছি বলেই আমার রুমে চলে আসলাম। আর তার কিছুক্ষণ পর আপু আমার রুমে চলে আসলো। ওই কুত্তি, আমার রুমে আসলি কেন? যা ভাগ, তোর রুমে যা। কিরে, চোখগুলো এমন রসগোল্লার মতো করে আছিস কেন? কথা বল। আমার ব্যাগে টাকা বের করেছিস কেন? এ মা, রাম রাম। তোর ব্যাগের টাকা বের করছি মানে? কি আজে বাজে কথা বলিস? তোর ব্যাগ কোথায় রাখিস সেটাই তো জানি না, আর টাকা বের করব কিভাবে? আমি আজ বেতন পাইছি 28,000 টাকা, আর এখন দেখছি ব্যাগে 25,000 টাকা। 3,000 টাকা কই গেল?
ভাবছি তুই কবে পাগল হলি। মানে? নিজে ভুলভালভাবে টাকা গুনে এখন আমাকে দোষ দেওয়া হচ্ছে। হায় ভগবান, এই বাদরটাকে আর ভালো করতে পারলাম না আমি। টাকা নিছিস ভালো কথা, স্বীকার করলে কি হয়? আমি কি টাকা তোর থেকে নেব নাকি? হইছে হইছে, এখন যা, খাবার নিয়ে আয়, খুব ক্ষুধা পাইছে। তারপর খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। আর ভাবতেছি টাকাটা বলে বের করা ভালো ছিল। আপুর সব টাকা নিয়ে নিলেও কিছু বলতো না। চুরি করাটা ঠিক হয়নি, আমি জানি। আপু আমার ফাজলামির জন্য এসব কথা বলে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কোথা থেকে দুষ্টামি ভর করে মাথায়, তা ওপরালাই জানে। 2 দিন পর দেখছি আপু আয়নায় সাজুগুজু করছে। ব্যাপারটা কি? কোথায় যায়? আমি তো জানি আপুর কোনো বিএফ নাই যে তার সাথে দেখা করতে যাবে। কিরে, এত সাজুগুজু করে কার সাথে দেখা করতে যাচ্ছিস? কেউ আছে নাকি? হ্যাঁ আছে, তাতে কি? ভালো, খুব ভালো। তার ছেলেটা কি করে? জুতা চুরির ব্যবসা না কটকটির ব্যবসা? শয়তান, তুই কি কখনো ভালো হবি না? কিরে হাসিস কেন? আমি কি ভুল কিছু বলেছি নাকি? ও, মনে হয় মুরগি চুরি করে, তাই না? চুপ, যা রেডি হয়ে নে। কেন, আমি গিয়ে কি করব? যেটা বলছি কর গিয়ে। আচ্ছা, একটা কথা, তোর কেউ নাই তো? উফ, জানিস তো নেই, এত পেঁচাল পারিস কেন? ও, আর একটা কথা, কি বল? ওই যে আটা ময়দাগুলো একটু কম করে মাখ। কেন? কারণ তুই এমনিতেই অনেক সুন্দর, আবার আটা ময়দা মাখিস, বিয়ে হয়ে যাবে তো। আর আমি তোরে হারাতে চাই না। তুই কাল থেকে কালি মাখবি, তাহলে কেউ তোকে পছন্দ করবে না। বাদর, তোর বাদরামি বন্ধ হবে না? যা বলছি। তারপর বিয়ে বাড়িতে চলে আসলাম। ও, এখন বুঝতেছি কেন এত সাজুগুজু। বিয়ে বাড়িতে অনেকগুলো কিউট সুইট মাইয়া আইছে, আর তাগো দেখা আমার পরানটা কেমন জানি করতেছে। আপু, ওই আপু, কি হলো কি? ওই যে দেখো মেয়েটা কি কিউট। ভাই প্লিজ, আজ একটু ভালো করে থাক। বিয়ে বাড়িতে কিছু উল্টাপাল্টা করিস না। আচ্ছা, কিছু করব না। আবার কিছুক্ষণ পর, আপু, আবার কি হলো? আপু দেখো না, ওই মেয়েটা শাড়ি পরেছে, নাভিটা দেখা যাচ্ছে, কি সুইট। বাদর, থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। আর একবার যদি কিছু বলিস তাহলে এখনই বিয়ে বাড়ি থেকে চলে যাব। ভাই, তারপর আর কিচ্ছু বলি নাই, শুধু দেখছি, হি হি হি। ওখান থেকে ভালোভাবেই চলে আসলাম। আর কিছুদিন পর হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম। চোখ খুলে দেখি আমি হাসপাতালে। আপু আমার বেডের কাছে বসে আছে আর কাঁদতেছে। আপু, আমার কি হয়েছে? ওই, চুপ করে বসে আছিস কেন? কথা বল। না ভাই, তোর জন্য হয়নি। তাহলে এমনভাবে কাঁদতেছিস কেন? বোকা, এমনি চোখে জল চলে এসেছে। এর আগে এমন হয়নি তো, তাই। এই পাগল, তুই কাঁদছিস কেন? আমার কি হয়েছে আপু, প্লিজ বল। এই বোকা, বললাম তো কিছু হয়নি। 2 দিনের মাঝেই ঠিক হয়ে যাবে সব কিছু। আপু, আমায় ছেড়ে যাবি না তো? যাব না। তারপর আব্বু আমার কাছে আরও 1 ঘন্টা থাকার পর ডাক্তার ডাকলো আর আপু চলে গেল। আমার অপারেশন হলো। 2 দিন পর আমি সুস্থ হয়ে গেলাম, কিন্তু আপুকে দেখতে পাচ্ছি না। ডাক্তারকে বললাম, আমার আপু কোথায়? ডাক্তার বলল, তোমার আপু বাসায় চলে গেছে, তুমি সুস্থ হলে তোমায় যেতে বলেছে, চলো তোমাকে নিয়ে যাই। বাসায় এসে দেখলাম আপু ঘুমাচ্ছে, তাই আমি আপুকে ডাকছি। আপু, এই আপু, ওঠ না। আপু, ওঠ না প্লিজ, দেখ আমি এসে গেছি। কিরে, চোখ খুলছিস না কেন? দেখ আমি এসেছি। ডাক্তার, আমার আপু উঠছে না কেন? কি হয়েছে আমার আপুর? তোমার আপু? কি হয়েছে আমার আপুর? তোমার আপু আর এই দুনিয়ায় নেই। তার 2টো কিডনি দিয়ে তোমায় বানিয়েছে। তোমার কিডনি নষ্ট হয়েছিল। আপু, এই আপু, ওঠ না প্লিজ, দেখ আমি এসেছি। তুই আমায় বলছিলি আমায় ছেড়ে কোথাও যাবি না, তাহলে এখন কেন উঠছিস না? এই আপু, তুই না আমার কান্না সহ্য করতে পারিস না? দেখ আমি কাঁদতেছি, ওঠ না রে। এই বাদরটাকে তোকে ডাকছে, তুই সাড়া দিচ্ছিস না কেন? বাবা, যা হওয়ার তা হয়ে গেছে। তুমি এমনিতেই অসুস্থ, আর কেঁদো না। সব ঠিক হয়ে যাবে। না না না, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না।
এই কুত্তি, আমায় বলছিলি যে আমায় ছেড়ে যাবি না, কোথাও যাবি না। আমি মানি না, আমাকে এভাবে ফেলে তুই যেতে পারিস না। আমি কার সাথে ঝগড়া করব বল? আমি আপুকে জড়িয়ে ধরে বলছি, ওই ওঠ না। আমি আর কোনো দুষ্টুমি করব না আপু, আর কোনো ফাইজলামিও করব না। তুই যা বলবি আমি তাই করব আপু। তোর ব্যাগ থেকে না বলে টাকা বের করব না। আমাকে এখন কে খাইয়ে দিবে বল? তোর হাতে ছাড়া একবেলাও তো খাই না, এখন কি হবে আমার? আপু, তুই না সেদিন বলছিলি আমায় কতটা ভালোবাসিস? আজকে বলছি, আমি তোকে অনেক 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 ভালোবাসি রে আপু, অনেক। এই, তুই বলছিলি না তুই যখন কাঁদবি তখন আমার চোখের জল মুছে দিবি? ওঠ না, দেখ আমি কাঁদতেছি, আমার চোখের জল মুছে দে না। এই দেখ, তোকে ছুঁয়ে দিব্যি দিচ্ছি। আমি আর কোনো রকম ফাজলামি করব না। তুই শুধু একটিবার আমায় বাদর বলে ডাক। ওই ডাক না রে আপু, ডাক না। ওঠ না রে আপু, ওঠ না। আমার সাথে কথা বল না প্লিজ আপু। এই চিঠিটা তোমার আপু দিতে বলেছে তোমায়। চিঠিতে লেখা। ওই বাদর, কি হয়েছে তোর? এমনভাবে কাঁদছিস কেন? ওই, তুই কাঁদবি না। না না না, একদম কাঁদবি না। আমি তোকে অনেক ভালোবাসি রে। তাই তুই চলে যাবি সেটা মানতে পারছি না। আমি জানি তুইও আমায় অনেক ভালোবাসিস, আর আমার বিশ্বাস তুই এখন ভালো হয়ে যাবি, আর দুষ্টামি করবি না। তুই ভালো থাকিস। ইতি তোর কুত্তি। প্রিয় পাঠক বন্ধুরা, এই গল্পটা পড়ে আপনার ভেতরের অনুভূতিটা প্রকাশ করবেন, আর পারলে সবাই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আই লাভ ইউ। কি বললি? বললাম ভালোবাসি তোমাকে। এক থাপ্পড় দিয়া সব দাঁত ফালাই দিব তোর। কেন, কি হয়েছে? ওই, তুই জানোস না আমি তোর সিনিয়র, তাও আবার 3 বছরের। তো কি হয়েছে? ভালোবাসতে ছোট আর বড় আছে নাকি? তোরে আমি কাইটটা ফালামু। ও আল্লাহ, রাগলে তো আমার সিনিয়র বউটাকে অনেক সুন্দর লাগে। ওই, কি বললি? আরেকবার বল। আচ্ছা, এদিকে আসো, কানে কানে বলতেছি। বল। উম, একটা কিস দিয়েই দিছি দৌড়। যদি আর ওইখানে থাকতাম তাহলে নিশ্চিত আমি মরছিলাম আজকে। আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি জাহিদ হাসান, এবার ইন্টার প্রথম বর্ষ। আর যার সাথে এতক্ষণ শয়তানি করছিলাম সে হলো তাসফি, আমার সিনিয়র বউ। অবশ্য আমার থেকে 3 বছরের বড়, তবুও ভালোবাসি। কারণ ছোট থেকে ইচ্ছে ছিল একটা বড় আপুর সাথে প্রেম করব, তাহলে শাসন, ভালোবাসা, আদর সব পাবো। হি হি হি। তো দৌড়ে একদম বাসায় চলে যাচ্ছি। বাসায় এসেই হাঁপাতে লাগলাম। তা দেখে আম্মু বলল, কিরে, তুই হাঁপাচ্ছিস কেন? তোমার বৌমার জন্য। হ্যাঁ, কিছু বুঝলাম না। আরে আম্মু, ওই যে পাশের বাসার তাসফি আপু আছে না, ওনাকে না আমার ভালো লাগে। আমি তোমার বৌমা করে তাসফিকে নিয়ে আসতে চাই। ওই, তোর মাথা ঠিক আছে? তাপসি তোর থেকে অনেক বড়। আমি কিছু জানি না, তাসফি আমার বউ হবে, এটাই শেষ কথা। বলেই রাগ দেখিয়ে চলে আসলাম রুমে। আবার ভাবলাম ফোন দিয়ে একটু জ্বালাই ওরে, তাই ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো। বউ, কি করছো? ওই, কে তোর বউ? হ্যাঁ, ওই, এত চিল্লাও কেন? কি বললি? আমি চিল্লাই? তা নয় তো কি। কুত্তা, মাইরা ফালামু তোরে। আমারে মারলে তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবা। হব না। আই লাভ ইউ সিনিয়র বউ। ওই পিচ্ছি, চুপ। ওই, আমি পিচ্ছি না, তুমি পিচ্ছি। 3 ক্লাস জুনিয়র, আর আমারে কয় আমি নাকি পিচ্ছি। ফাজিল পোলা। ছোট হয়েছি তো কি হয়েছে? আচ্ছা বউ, তোমার হাইট কত? কেন? আরে বলো না। 5 ফুট 1 ইঞ্চি। নিজে পিচ্ছি আর আমারে কয় নাকি আমি পিচ্ছি। ওই, আমি মোটেও পিচ্ছি না। পিচ্ছি নয় তো কি? জানো, আমি 5 ফিট 5 ইঞ্চি, তোমার থেকে 4 ইঞ্চি বেশি লম্বা। তুই আমার থেকে বয়সে ছোট। ধুর, এক কথা আর ভাল লাগে না। না লাগলে নাই। বউ, একটা পাপ্পি দিবা? থাপ্পড় দিব, খাবি? তোমার হাতের থাপ্পড় খেতেও রাজি। এই বাহানায় তোমার হাতের স্পর্শ তো পাওয়া যাবে। পিচ্ছি পোলা। ওই, রাগ হচ্ছে কিন্তু এবার। বলছি না পিচ্ছি বলবা না। পিচ্ছি রে, পিচ্ছি বলবো না তো কি বলবো? ওই 4 ইঞ্চি। ওই 3 ক্লাস। পাগলি, পাগলা, গাধি, গাধা, কুত্তা। বোকামাইয়া। আচ্ছা, বাই। কেন? পড়তে বসবো। ওকে, বাই। বাই।
এভাবেই চলতেছিল আমার আর তাসফির মধ্যে। দেখতে দেখতে এভাবে 1 বছর পার হয়ে গেল। এখন আমি ইন্টার 2য় বর্ষে। এই 1 বছরে না হলেও 1000বারেরও বেশি আই লাভ ইউ বলছি তাসফিকে, কিন্তু প্রতিবারই না করে দিছে। তবে আমিও হাল ছাড়ি নাই, আমি লেগে আছি ওর পিছনে আঠার মতো। এভাবেই চলতে থাকলো। বিকেলে গেলাম আড্ডা দিতে বন্ধুদের সাথে। অবশ্য আমার মাত্র 2টাই বেস্ট ফ্রেন্ড, হৃদয় আর রানা। তো গেলাম ওদের কাছে। কি রে দোস্ত, কি খবর? ভালো না রে। কেন, কি হইল আবার তোর? আর বলিস না, 1 বছর থেকে তাসফির পিছনে ঘুরতেছি, মেয়েটা পাত্তাই দেয় না। আরে মাম্মা, চালাই যা, হবে হবে। দেখি কি হয়। তারপর সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসলাম। রাতে আর কথা বলি নাই তাসফির সাথে। ভাবলাম কালকে ওর ভার্সিটিতে যাব দেখা করতে। সকালবেলা আম্মুর ডাকে ঘুম ভাঙলো, নাস্তা করে ফ্রেশ হলাম। 11টার দিকে গেলাম ভার্সিটিতে। তো ক্যাম্পাসে গিয়ে দেখলাম তাসফি একটা ছেলের সাথে খুব হেসে কথা বলতেছে, আর একদম গায়ে পড়ার মতো অবস্থা। এসব দেখে আমার শরীরটা একদম জ্বলে গেল। কাছে গিয়ে ওর হাত ধরে এক পাশে নিয়ে গিয়ে বললাম, ওই ছেলেটাকে, আর এত হেসে হেসে কথা বলার কি আছে? একদম গায়ে পড়ার মতো অবস্থা। কেন, কি হয়েছে তোর? তোমাকে না বলছি আমি স্যার অন্য ছেলের সাথে কথা বলবো না? আমার ইচ্ছা আমি করব না করব সেটা তোর কাছ থেকে শুনতে হবে নাকি? হ্যাঁ, শুনতে হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। বেহায়ার মতো বারবার আসিস কেন? কতবার বলবো আমি তোকে ভালোবাসি না, বেহায়া কোথাকার। মাথা নিচু করে আসি, আর চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। আর কোনোদিন আমার সামনে আসবি না, বেহায়া ছেলে। বলেই চলে গেল তাসফি। আমার চোখ দিয়ে শুধু অশ্রুই ঝরতেছিল। কাঁদতে কাঁদতে বাসায় চলে আসলাম। এসেই সোজা নিজের রুমে। অনেক কাঁদলাম সেদিন, কিন্তু পরে ভাবলাম, না, আমি কার জন্য কাঁদতেছি, যে কিনা আমাকে ভালোই বাসে না। আমাকে চেঞ্জ হতে হবে। আর যাব না তাসফির সামনে। ওর নাম্বার, ফেসবুক আইডি সব কিছুতেই ব্লক দিলাম। ওইদিকে তাসফি ভাবতেছে, ছেলেটাকে এভাবে কথা না শোনালে বা না মারলেও পারতাম। পরক্ষণে আবার ভাবছে, যা করছি বেশ করছি, এখন আমি অনেকটাই বদলে গেছি, সব আগের মতোই। তবে তাসফি নেই, মানে আর ভাবি না ওকে নিয়ে। মাঝে মধ্যে যখন তাসফির কথা মনে পড়ে, তখন চোখ দিয়ে নিমিষেই জল চলে আসে। অনেক ভালোবাসতাম তাকে, এমনটা না করলেও পারতো আমার সাথে। কেটে গেছে 15 দিন। এই কয়েকদিনে একবারও তাসফির সামনে তো দূরের কথা, ওদের বাসার মুখটাও দেখি নাই। তাসফি আর আমাদের বাসা একই সাথে। আমাদের বাসায় এসে মেয়েটা আমার আম্মুর সাথে অনেক গল্প করতো। তবে ওই ঘটনার পর আর আসে না। আজ সকালে একটু বাইরে বের হলাম, সকালের তাজা বাতাস গায়ে লাগাতে। রাস্তা দিয়ে হাঁটতেছি, কে যেন একজন ডাক দিল, মেয়ের কণ্ঠ। একটু পরে বুঝলাম এটা তো তাসফির কণ্ঠ। দেখলাম মেয়েটা আমার দিকে আসতেছে, বলতেছে, ওই জাহিদ দাঁড়াতো। আমি না দাঁড়িয়ে চলে আসলাম। এভাবে কেটে গেল আরও বেশ কয়েকদিন। এখন তাসফি দেখা পেলেই কথা বলতে চায় আমার সাথে, কিন্তু আমি যতবারই দূরে থাকার চেষ্টা করি। যেখানে ও থাকে ওইখানে আমি থাকি না। এর মধ্যেই বেশ কয়েকবার আমাদের বাসায়ও আসছিল। ওকে দেখেই পিছনের দরজা দিয়ে বাসা থেকে বের হয়ে যেতাম। যতক্ষণ আমাদের বাসায় থাকতো আমি বাসার বাইরে থাকতাম। এভাবে আরও কিছুদিন গেল। এর মধ্যে মা একদিন বলল, কি রে, তোর কি তাপসির সাথে কিছু হয়েছে? কই না তো। কিছু না হলে ওকে আমাদের বাসায় দেখলেই বাসা থেকে বের হয়ে যাস। শুনলাম এখন নাকি কথাও বলিস না ওর সাথে। কথা বলি না। খুব তো বউ বউ করে চিল্লাতি, এখন কি হলো? ওসব আবেগ আম্মু, এখন আবেগ কেটে গেছে, আসি আমি। বলেই বাইরে চলে আসলাম। চলে গেল 2 মাস, একবারেও ওর সাথে কথা বলি নাই। তাসফি অনেক চেষ্টা করে কথা বলার, কিন্তু আমি বলি না। এখন তো প্রায় আসে আমাদের বাসায়, তবে যত পারি এড়িয়ে চলি। তো একদিন কলেজ যাচ্ছিলাম, হেঁটে হেঁটে পথেই এক বান্ধবীর দেখা। কি রে, কই যাস? এই তো কলেজে, তুই? আমিও কলেজে যাচ্ছি। হেঁটে যাচ্ছিস কেন? আয়, রিক্সায় আয়। আরে না, এই তো এসেই গেছি। তুই আসবি নাকি আমি নেমে আসবো? ইচ্ছা না থাকা সত্ত্বেও রিক্সায় উঠতে হলো। রিক্সাতে যাচ্ছিলাম, দেখলাম অন্য একটা রিক্সাতে একটা মেয়ে বসে আছে, আর আমার দিকে রাগী মুড নিয়ে তাকিয়ে আছে। পরেই বুঝলাম, আরে এরা তো তাসফি। কিন্তু রাগ করার কিছুই বুঝলাম না। কলেজ করে বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে শুয়ে শুয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতেছি। দেখলাম তাসফি আমার রুমে এসে সোজা আমার কাছে এসে কান থেকে হেডফোনটা খুলে নিল। রাগটা একদম মাথায় চড়ে গেল। কি হয়েছে কি? হেডফোনটা খুলে নিলেন কেন? তুমি রিক্সাতে যে মেয়েটার সাথে ছিলে ওটা কে? হঠাৎ তুমি করে বলার কারণটা বুঝলাম না। আমি যার ইচ্ছা তার সাথে রিক্সাতে ঘুরবো, তাতে আপনার কি?
কে ছিল মেয়েটা? আপনি কে যে আপনাকে বলতে হবে? আর হ্যাঁ, দয়া করে পেঁচাল না পেরে আমার হেডফোনটা দিয়ে যান। আমার ভালো লাগে না। হেডফোনটা আমাকে দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। হঠাৎ এমন ব্যবহারে কিছুটা অবাকই হলাম। বেশি কিছু ভাবলাম না আর। রাতে খেয়ে ঘুমালাম। সকালে একটা মেয়ের কণ্ঠে ঘুম ভাঙলো। চোখ মেলে দেখলাম তাসফি। রাগটা আরও বেড়ে গেল। এমনিতে এত সকালে ডাক দিয়ে ঘুমের 12টা বাজালো, তারপর আবার এই মেয়েটা। তাই বললাম, কি হয়েছে, এত সকালে চিল্লান কেন? আসলে ঘুম থেকে ওঠো, অনেক বেলা হয়েছে। কয়টা বাজে? 9টা বাজে তো। কি এত বেলা হয়েছে? তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি বলবেন বলেন। আসলে আমি সরি ওই দিনের ব্যবহারের জন্য। আমার ওইভাবে বলা ঠিক হয়নি। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। যেটা করছেন ঠিক করেছেন। আসলে আমি বেহায়া ছেলে তো, তাই। প্লিজ তুমি ওভাবে বলো না। যেটা সত্যি সেটাই বলছি। আমি তোমাকে ভালোবাসি। ঠাস ঠাস করে পরপর 3 থাপ্পড় দিলাম। রাগটা আর কন্ট্রোল করতে পারি নাই। আমি বেহায়া ছেলে, আমাকে কেন ভালোবাসবেন? জানি না, তবে যেদিন থেকে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিছো, সেদিন থেকে বুঝতে পারছি তুমি আমার কতটা জুড়ে ছিলে। তোমাকে প্রতিটা মুহূর্ত মিস করেছি। তোমাকে একবার দেখার জন্য কত কিছু করেছি। তোমার সাথে কথা বলার কত চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে দেখলেই এড়িয়ে যেতে। আর যেদিন তোমাকে ওই মেয়েটার সাথে দেখলাম, ওই দিন আমার খুব কষ্ট হয়েছিল। হা হা হা, নিজের একটা বিয়ে থাকতে আবার অন্যজনকে ভালোবাসার কথা বলেন। লজ্জা করে না আপনার? বের হয়ে যান আমার রুম থেকে, আর কোনোদিন আমার সামনে আসবেন না। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। একটু পর ভাবলাম, আজ অনেক দিন পর আমার নিজের অপমানের বদলা নিলাম। কিন্তু কিছুক্ষণ পরেই আবার ভাবলাম, না, মেয়েটাকে এভাবে না বললেও পারতাম। শুধু শুধু মেয়েটার গায়ে হাত তুললাম। না, এমন কাজ করা ঠিক হয়নি। পরে দেখা হলে ক্ষমা চেয়ে নেব। সারাদিন আর মেয়েটার দেখা পেলাম না। মন খারাপ ছিল, তাই রাতে একটু ছাদে গেলাম। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম কে যেন একজন ছাদে এলো। দেখলাম তাসফি। কিছু বললাম না। মেয়েটা আমার কাছে এসে বলল, ওই দিন যে ছেলেটাকে তুমি দেখেছিলে, ওটা আমার ভাই ছিল। কিন্তু আগে তো দেখিনি। ভাইয়া বাইরে থাকে। আর তোমার ওই দিন ওইভাবে আমাকে হাত ধরে নিয়ে যাওয়াতে ভাইয়া অনেক কিছু ভাবছিল, আমাকে বকাও দিছিল। ও, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। কিন্তু আমি বাসি না। কেন? আগে তো খুব বউ বউ করতা, এখন? তখন ভালোবাসতাম, কিন্তু আমি বেহায়া ছেলে। আমার ভালোবাসা বলে কিছু নেই। আমি ওটার জন্য সরি বলছি তো। সরি বললেই সব ঠিক হয়ে যায় না। তাহলে আমাকে কি করতে হবে বলো? প্রমাণ করতে হবে যে তুমি আমাকে সত্যি ভালোবাসো। কি করতে হবে বলো? দাঁড়াও, একটা বেলেট ওর হাতে দিয়ে বললাম, শুনেছি ভালোবেসে নাকি অনেকেই হাত কাটে, তো তুমিও করে দেখাও। ওকে। বেলেটটা আমার হাত থেকে নিয়ে সত্যি সত্যি মেয়েটা হাত কেটে দিয়েছে। হাত দিয়ে টপ টপ করে তাজা রক্ত পড়তেছে। আমার পরনের শার্ট খুলে ওর হাতটা বেঁধে দিয়ে বললাম, পাগলি নাকি, কেউ এসব করে? তুমিই তো বললা করতে। আমি বলেছি বলেই করতে হবে বুঝি? হ্যাঁ, করতে হবে। এতটা ভালোবাসো? পাগলিটাকে একদম আমার বুকে টেনে নিয়ে বললাম, ভালোবাসি এই পাগলি সিনিয়র বউকে। আমিও ভালোবাসি আমার পিচ্চি বরটাকে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। 2 মাস আগে বিয়ে হয় আমাদের। দুজনকে চিনতাম না আগে থেকে, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না আমাদের মধ্যে। জানতাম বিয়ের মধ্য দিয়েই নাকি শুরু হয় এক নবদম্পতি জীবন চলা। কিন্তু এ যেন বহুকালের পরিচিত কোনো নব নয়, পুরনো দম্পতি। এই ওঠো তাড়াতাড়ি, আজান হয়ে গেছে, নামাজ পড়তে যাবা। হুম মানে কি? ওঠো না। হুম ধ্যাত, আমি কিন্তু উঠতে বলছি তোমারে। ওঠো, নইলে কিন্তু আরো জোরে মাইর দিব। উফ, এত জোরে কেউ মারে? ভালো করে বললেই তো উঠি। ইস, ভালো করেই তো বলছিলাম। তখন তো শুধু হু হু করছিলা। এখন যাও, ফ্রেশ হয়ে অজু করে মসজিদে যাবা। যাচ্ছি ম্যাম। যাচ্ছি বলেই সামিহার গালে একটা পাপ্পি দিয়েই দৌড় দেয় রাহাত। ফ্রেশ হয়ে উজু করে মসজিদের দিকে যাচ্ছে রাহাত, আর মনে মনে নিজেকে অনেক সুখী মানুষ ভাবতে থাকে। এমন বউ কতজনের ভাগ্যে জোটে যে ফজরের নামাজের জন্য ডেকে দেয়,
অনেক বড় ভাগ্যবান আমি যে এমন স্ত্রী আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছেন। আলহামদুলিল্লাহ। নামাজ শেষে বাসায় এসে দেখি সামিয়া কোরআন পড়ছে। রাহাতকে দেখেই সামিয়া বলল, এই আসো তুমিও কোরআন পড়বা। রাহাত কোরআন পড়তে জানে না, তবে সামিয়ার থেকে একটু একটু শিখছে। কোরআন পড়া শেষে সামিয়া বলল, এই তুমি গোসল করে নাও, আমি নাস্তা রেডি করছি। গোসল শেষে নাস্তা করে রাহাত বলল, এই আমার টাইট একটু বেঁধে দাও না। সামিয়া এসে টাই বেঁধে দিচ্ছে, আর রাহাত সামিয়ার দিকে তাকিয়ে আছে। গোসলের পর নাকি মেয়েদের দেখতে অন্যরকম সুন্দর লাগে। রাহাত অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই কি দেখছো? আমার মহারানীকে। ইস, হইছে, আর দেখতে হবে না, শেষটাই বাধা। এই নাও তোমার ঘড়ি, এখন আপনি আসতে পারেন। এই আজ না অফিসে যেতে ইচ্ছে করছে না। তাই তো অফিসে না গিয়ে কি করবেন আপনি? তোমাকে দেখবো আর তোমার সাথে গল্প করব। ইস, সারা রাত আছে গল্প করার জন্য, অফিস ফাঁকি দেওয়া চলবে না। এই যাও না, দেখো দেরি হয়ে যাচ্ছে তোমার। আচ্ছা বাবা, যাচ্ছি। এই বলে দরজার বাইরে চলে গেল রাহাত। সামিয়ার মন খারাপ হয়ে গেল, কারণ রাহাত অফিসে যাওয়ার আগে প্রতিদিন সামিয়ার কাছে জিজ্ঞেস করে অফিস থেকে ফেরার সময় কি আনবে ওর জন্য এটা। কিন্তু আজ রাহাত জিজ্ঞেস করলো না। রাহাত কিভাবে ভুলে যেতে পারে এটা সামিয়া ভাবছে, আর তার মনে দুঃখের ছায়া হাতছানি দিচ্ছে। সামিয়া তখনও দরজা লাগায়নি। হঠাৎ করে রাহাত দৌড়ে আসে। সামিয়া অবাক হয়ে বলে, এই তুমি যাওনি? কিভাবে যাব? একটা জিনিস তো রেখে গেছি। কি জিনিস? এই জিনিস। সামিয়ার নাকে চিমটি দিয়ে, আমার মহারানীর জন্য কি আনতে হবে আজ। তোমার মনে ছিল এটা? ছিল। তাহলে আগে কেন জিজ্ঞেস করলে না? এমনিতেই একটু মজা করলাম, দেখলাম আমার মহারানীটার মন কেমন খারাপ হয়। তুমি একটা পাজি। তুমি কি চাও তোমার মহারানীর মন খারাপ হোক? তা চাইবো কেন? আচ্ছা বাবা, আর মজা করব না, মাফ করে দেন এবারের মতো। মাফ করতে পারি, আগে তুমি কান ধরো। কান কেন ধরতে হবে? না ধরলে মাফ করব না। এ কেমন বউরে বাবা, এখন কি কান ধরে উঠবোস করতে হবে নাকি? ছোটবেলায় স্কুলে একবার করেছিলাম দুষ্টুমির জন্য, কিন্তু বড় হয়ে বিয়ের পরেও করতে হবে? আল্লাহ গো, বাঁচাও আমারে। এই কি ভাবছো? অফিসের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। করতেছি মহারানী, এই যে কান ধরলাম, হয়েছে এবার? না হয়নি, এবার সরি বলো, আর বলো আর এমন মজা করব না। সরি বউ, আর এমন মজা করতাম না। এই তো আমার সুইট বর, গুড বর। তাহলে আজ আমার মহারানীর জন্য কি আনতে হবে? ফুচকা আর চকলেট আনবা। ওকে মহারানী, এখন তাহলে যাই। আচ্ছা, আর শোনো, ব্যাগে খাবার দিয়েছি, ওটা দুপুরে খাবা। বাহিরের খাবার যেন একদম খাবা না তুমি। জো হুকুম মহারানী। সাবধানে গাড়ি চালাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সামিয়ার কপালে একটা পাপ্পি দিয়ে অফিসের দিকে হাঁটা দেয় রাহাত। সামিয়া দরজা লাগিয়েই দৌড়ে বেলকনিতে চলে যায়। এখান থেকে রাহাতের গাড়ি দেখা যায়। যতদূর রাহাতের গাড়ি দেখা যায় সামিয়া দেখতে থাকে প্রতিদিন। আজকে অফিসের 2টা মিটিং থাকায় অফিস থেকে বাইরে হতে অন্য দিনের তুলনায় রাহাতের আজ অনেকটাই দেরি হয়ে যায়। এদিকে রাহাতের মোবাইল বন্ধ ছিল মিটিংয়ে থাকায়। রাহাতের মনে পড়াতে তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে অন করেই দেখে 106টা মেসেজ, আর সবগুলোই সামিহার। রাহাত মনে মনে বলে, আজ কপালে কি আছে সেটা আল্লাহই জানে। রাহাত মেসেজ না দেখে কল দিতে যাবে, তার আগেই সামিয়ার কল আসে। হ্যালো রাহাত। হ্যাঁ মহারানী, আসলে আজ অফিসে। কোথায় আছো তুমি? তুমি ঠিক আছো তো? আল্লাহ, ঠিক আছে, আমি একদম পারফেক্ট। অফিস থেকে বাহির হচ্ছি এখন। আসলে আজ অফিসে 2টা মিটিং ছিল তো, এজন্য ফোন অফ করে রেখেছিলাম। তুমি তো একটাবার আমাকে বলতে পারতা। সরি গো, তোমাকে বলে অফ করা উচিত ছিল, কিন্তু কাজের চাপে না, একদমই মনে ছিল না। আচ্ছা, বাসায় আসো সাবধানে।
ডাকছি। যা বাবা, কান্না করতেছে, আবার রেগে কথা বলতেছে। কেমন বউ রে আমার। গাড়িতে করে কিছু দূর যেতেই রাহাতের গাড়ি চলা বন্ধ হয়ে যায়। গাড়ি একটি গ্যারেজে রেখে একটা রিক্সা নিয়ে বাসার প্রায় কাছাকাছি চলে আসে রাহাত। আর তখনই রাহাতের মনে পড়ে মহারানীর ফুচকার চকলেটের কথা। আল্লাহ, একদম ভুলে গেছি যে। রাহাত রিক্সাওয়ালাকে বলে, এই মামা, থামুন থামুন, কি হয়েছে ভাই? আমাকে আবার একটু পিছনে নিয়ে যেতে হবে, একটা জিনিস কিনতে ভুলে গেছি। না ভাই, আমি ওর দিকে যাবো না। চলেন একটু, মাত্রই তো 5 মিনিটের রাস্তা, আমি আপনাকে ডাবল টাকা দিব, চলেন। না ভাই, যাবো না। দেখ, আচ্ছা এই নেন আপনার ভাড়া, যান আপনি। রিক্সা থেকে নেমে আবার হাঁটতে হাঁটতে ফুচকা কিনে রাহাত। চকলেট সকালে কিনে রেখেছিল। ফুচকা নিয়ে কিছু দূর আসতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় যায়। বাসায় কলিং বেল বাজানো কিছু সময়ের মধ্যে সাবিয়া দরজা খুলে দেখে রাহাত একদম ভিজে আছে। আসছি। এই, তুমি ভিজে কেন গেছো? গাড়ি কই? রাহাত সবকিছু খুলে বলে স্বামীয়াকে। আল্লাহ, কতগুলো ঠান্ডা লাগছে তোমার। তো আজ ফুচকা আনার কি দরকার ছিল? আমার মহারাজ বলছে আসছি, আমি আনবো না, সেটাই আসছি। কি করে হয়? আসছি। তুমি এত পাগল কেন? পাগল আসছি, তুমি আমার মহারানীর আসছি জন্য। সামিয়া কোনো কথা না বলেই রাহাতকে জড়িয়ে ধরে আর কান্না শুরু করে দেয়। তবে এটা দুঃখের কান্না না, সুখের কান্না। এই পাগলি, কান্না করছো কেন? আর তুমি তো ভিজে গেলে। সামিয়া কোনো কথা না বলেই রাহাতকে আরো জোরে জড়িয়ে ধরে। রাত 12টা আমার জন্যে এমন কোনো রাত না, বলা যেতে পারে রজনীর শুরু। দ্য নাইট হ্যাজ অনলি স্টার্ট। কিন্তু ঢাকা শহরের মানুষগুলি আমার মতো না। রাত 12টা তাদের কাছে অনেক রাত। বেশিরভাগ মানুষই শুয়ে পড়েছে। যাদের সামনে এইচএসসি বা এই জাতীয় পরীক্ষা, তারা বই সামনে নিয়ে ঝিমুচ্ছে। নববিবাহিতদের কথা আলাদা, তারা জেগে আছে, একে অন্যকে নানান ভঙ্গিমায় অভিভূত করার চেষ্টা করছে। আমি হাঁটছি, বলা যেতে পারে হনহন করে হাঁটছি। তবে আমার হনহন করে হাঁটার পেছনে একটা কারণ আছে। প্রচণ্ড খিদে পেয়েছে। কিছু হোটেল রেস্টুরেন্ট এখনও খোলা। করকরা ভাত, টক হয়ে যাওয়া বিরিয়ানি হয়তোবা পাওয়া যাবে, তবে খেতে হবে নগদ পয়সায়। নিশিরাতের খদ্দেরকে কোনো হোটেলওয়ালা বিনা পয়সায় খাওয়ায় না। ওপরের অংশটুকু হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে নেওয়া। আমি হোসাইন, অনার্স প্রথম বর্ষের ছাত্র। আজ হোস্টেলে রান্না হয়নি, রান্না না হওয়ার কথা, কারণ ঈদের আগের দিন তেমন কেউ হোস্টেলে থাকে না। আমরা মাত্র 3 জন আছি, 2 জন এতিম। ওদের যাওয়ার মতো জায়গা নেই, তাই হোস্টেলেই থেকে গিয়েছে। আপনারা ভাবছেন আমি কেন বাড়িতে যাইনি? আমার বাবা আছে, কিন্তু মা নেই। আমি যখন 9ম শ্রেণীতে পড়ি তখন আমার আম্মু মারা যায়। এরপর আব্বু আর একটা বিয়ে করে। সৎমা আমাকে একটুও দেখতে পারে না, তাই বাসায় যাই না। আব্বু মাঝে মাঝে ফোন করে খোঁজ খবর নেয়, আর প্রতি মাসে আমার খরচ বাবদ টাকা পাঠায়। হোস্টেলের খালা ছুটিতে গেছে, তাই সবাইকে বাইরেই খেতে হচ্ছে। আপনাদের আবার প্রশ্ন জাগছে, তাই বলে রাত 12টার সময় কেন খেতে হবে, তাই না? আসলে হয়েছে কি, ভাবলাম যদি বেশি রাত করে খেয়ে যাই তাহলে সকালে না খেলেও হবে। যেসব ছাত্রছাত্রী হোস্টেল বা মেসে থাকে তাদের খুব হিসেব নিকেশ করে চলতে হয়, কারণ বাড়ি থেকে মাসের প্রথমে একবারই টাকা দেয়। ফোনের শব্দে পকেট ভারী হয়ে উঠল। এত রাতে ঈশিতা ছাড়া আর কেউ ফোন দেয় না। মেয়েটার সাথে মাত্র 11 দিনের সম্পর্ক। এই 11 দিনেই আমাকে অনেক আপন করে নিয়েছে। আমার মতো অগোছালো ছেলেকে কেন ও পছন্দ করলো, সেটা আমার এই ছোট মাথায় এখনও আনতে পারিনি। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করলাম। কি করো? রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। কি, তুমি না সন্ধ্যায় বললে খেয়েছো? ও শিট, দ্যাট, ধরা খেয়ে গেলাম। ভালো করে মিথ্যা বলা শিখতে হবে। কেউ যদি মিথ্যা বলার সঠিক প্রশিক্ষণ দিত তাহলে ওখানকার প্রথম ছাত্র আমি হতাম, কারণ প্রায় সময় ঈশিতাকে মিথ্যা বলতে হয়। আরে খেয়েছিলাম, আবার ক্ষুধা পেয়েছে, তাই খেতে যাচ্ছি। তাই বলো, আমার বাসার সামনে আসতে পারবে? এত রাতে? তাতে কি হয়েছে, আসো না একটু। খেয়ে তারপর আসছি। না, এক্ষুনি আসো।
ওকে। ওপাশ থেকে ফোন কেটে দিল। আমি কেন জানি ঈশিতার কোনো কথায় না করতে পারি না। আমার কেন জানি মনে হয় মেয়েটার সব কথায় জাদু মাখানো আছে, তা না হলে ওর কোনো কথায় না করতে পারি না কেন। আবার পিছন দিকে হাঁটা শুরু করলাম। ঈশিতাদের বাসা বেশি দূরে নয়, 15 মিনিটে পৌঁছে গেলাম। আমি গিয়ে দেখি ঈশিতা গেটের সামনে দাঁড়িয়ে আছে, সম্ভবত দারোয়ান বেটা ঘুমাচ্ছে। ঈশিতার দিকে তাকিয়ে দেখলাম ও হালকা সেজেছে। চাঁদের আলোয় ঈশিতাকে কোনো পরীর সাথে তুলনা করতে ইচ্ছে করছে। না থাক, পরীদের সাথে তুলনা করব না। পরীদের পাখনা থাকে, কিন্তু ওর পাখনা নেই, তাই তুলনা বাদ। সব মেয়ের বিয়ের সুযোগ পেলে তাদের জিএপের হাজারটা প্রশংসা করে। আমার কেন জানি ঈশিতার রূপের কোনো প্রশংসা করতে ইচ্ছে করে না। এত রাতে ডাকলে যে? কেন, ভয় পেয়েছো নাকি? তুমি কোনো ভূত না পেতনি যে তোমাকে ভয় পাবো? পেতেও পারো। না, পাইনি। আচ্ছা বাদ দাও, একটা হোস্টেলে গিয়ে খেয়ে নিও। কি আছে এর মধ্যে? বিরিয়ানি। আম্মু আজ বিরিয়ানি রান্না করেছিল, আমি সন্ধ্যায় খাইনি, তাই আমার জন্য রেখে দিয়েছিল। তোমার খাবার আমাকে দিচ্ছ? তুমি খাবে কি? আমি সন্ধ্যার আগে খেয়েছিলাম, এখন আর খাবো না। আর যদি খিদে লেগেও থাকে তাহলে ফ্রিজ থেকে কিছু খেয়ে নেব। আমি কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এক দৃষ্টিতে ঈশিতার দিকে তাকিয়ে আছি। তোমাকে কিন্তু খাবার ফ্রিতে দিচ্ছি না, এখন হোটেল থেকে খেয়ে তোমার যে টাকা খরচ হতো সেটা বাঁচিয়ে দিলাম। বিনিময়ে আমাকে কিছু দেবে না? সেটা তো হতে পারে না। বলে কি এই মেয়ে, ভালোবাসার মানুষকে কিছু দিচ্ছে আবার তার প্রতিদানও চাচ্ছে। কি চাও? এখন ভালোবেসে আমাকে একবার জড়িয়ে ধরলেই হবে। কি অদ্ভুত আবদার! এরকম কোনো আবদার কোনো মেয়ে তার ভালোবাসার মানুষকে করে বলে মনে হয় না। আমাকে চুপ করে থাকতে দেখে ঈশিতা আবার বলল, কি হলো, ধরবে না? আমি হাত বাড়িয়ে দিলাম। ঈশিতা আমার বুকের মাঝে চলে এলো। অদ্ভুত এক অনুভূতি আমার শরীরে ঢেউ খেলে গেল। ঈশিতার নিঃশ্বাসের শব্দ আমি অনুভব করতে পারছিলাম। প্রথম কাউকে এভাবে জড়িয়ে ধরা আমার কেমন জানি লাগছিল। ঈশিতা, ঈশিতা এই বলে বাড়ির ভেতর থেকে কেউ ডাকলো, সম্ভবত ঈশিতার আম্মু। ঈশিতা আমাকে ছেড়ে দিল। আম্মু ডাকছে, আমি যাই। হোস্টেলে গিয়ে খেয়ে তারপর আমাকে ফোন দিও। ঈশিতা আমার উত্তরের অপেক্ষা না করে ভিতরে চলে গেল। কিছু কিছু সময় সব কিছু উত্তর না জানলেও চলে। আমি হোস্টেলের দিকে হাঁটা শুরু করলাম। রাস্তা এখন প্রায় জনশূন্য, মাঝে মাঝে দু একটা গাড়ি চলাচল করছে। হোস্টেলে এসে টিফিন ক্যারিয়ার খুলে খাওয়া শুরু করলাম। একটু খেতেই আম্মু রান্না করা বিরিয়ানির কথা মনে পড়ে গেল। আম্মুর হাতের বিরিয়ানি আমার খুব ভালো লাগতো। আম্মু আমাকে সবসময় নিজ হাতে খাওয়াতো। চোখ দিয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আমাদের জীবনে কিছু মানুষ থাকে যাদের কথা মনে পড়তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। খাওয়া শেষে ঈশিতাকে ফোন দিলাম। প্রথমবার রিং হতেই রিসিভ হলো। সম্ভবত আমার ফোনের অপেক্ষাতেই ছিল। এত রাতে কেউ আমার জন্য জেগে থাকে, এটা মনে হতেই অনেকটা ভালো লাগা কাজ করে। খেয়েছো? হ্যাঁ। কি করো এখন? বসে আছি। জানো, আজ আম্মুর কথা খুব মনে পড়ছে। আম্মুকে খুব মিস করছি। এই দেখো, তুমি কিন্তু এখন একদম কাঁদবে না। আপনারা ভাবছেন ঈশিতা হঠাৎ করে কান্নার কথা কেন বলছে? আসলে আম্মুর কথা মনে পড়লেই আমি অনেক কান্না করি। ঈশিতা সেটা জানে, তাই আমাকে কথাটা বলল। এই পৃথিবীতে যার আম্মু নেই, একমাত্র সেই বোঝে আম্মুর গুরুত্ব। একটা গান শোনাবে? আচ্ছা শোনাচ্ছি, তুমি শুনে ফোন কানের কাছে ধরো, আমি গান বলে তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আমি ঈশিতার কথা মতো শুয়ে পড়লাম। আম্মু যখন ছিল তখন আমার মন খারাপ কিংবা আমি অসুস্থ থাকতাম, আম্মু তখন আমাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিত। এর আগে ঈশিতাও একদিন গান বলে ঘুম পাড়িয়ে দিয়েছিল। ওর কণ্ঠটা খুব সুন্দর। গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে, বুঝছো? আচ্ছা। ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না। ওপাশ থেকে সুন্দর কণ্ঠে গান ভেসে আসছে। আমি মুগ্ধ হয়ে শুনছি। টিং টিং টিং
ফোনের শব্দে ঘুম ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 6টা বাজে। রাতে কখন ঘুমিয়ে গেছিলাম জানি না। ফোন হাতে নিয়ে কিছুটা অবাক হলাম। আব্বু ফোন দিয়েছে। আব্বু সাধারণত এত সকালে ফোন দেয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছিস? এই তো ভালো। তোমার শরীর কেমন? ভালো। ঈদে বাড়িতে আসলি না? বাড়িতে গিয়ে অযথা তোমাদের ঝামেলা বাড়াতে চাই না। এখানে থাকতে আমার কোনো সমস্যা হচ্ছে না। নিজের বাড়িতে আসবি, তাতে সমস্যা আবার কি আছে? এই বিষয়টা বাদ দাও। আম্মুরা সবাই কেমন আছে? নিলয় কেমন আছে? আমার সৎ মায়ের ছেলে। সবাই ভালো আছে। আজ বাড়িতে চলে আয়। না আব্বু, আমি চাই না ছোট মা তোমার উপর রাগ দেখাক। আমি এখন উঠে ফ্রেশ হব, পরে ফোন দিও। আমার এখন অনেক খারাপ লাগছে, তাই মিথ্যা বাহানা দিয়ে ফোন রেখে দিলাম। আম্মুর কথা খুব মনে পড়ছে। আগে ঈদের দিনে কত মজা করতাম। আম্মুর হাতের সেমাই খেতাম। আমার মাঝে মাঝে ইচ্ছে করে আম্মুর কাছে চলে যাই। মাঝে মাঝে এই পৃথিবীটা খুব অসহ্য লাগে। বাইরে থেকে দরজায় কেউ শব্দ করছে। চোখ মুছে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। বাইরে প্যাকেট হাতে ঈশিতার ছোট ভাই দাঁড়িয়ে আছে। আরে রিহান, তুমি এত সকালে? আপু আমাকে এই জিনিসগুলো দিয়ে পাঠালো আপনাকে দেওয়ার জন্য। ভেতরে আসো। আমার আরো কাজ আছে, আপনি এগুলো রাখুন, আমি চলে যাব। তোমার যেহেতু কাজ আছে সেহেতু আটকাবো না, তবে পরে আবার এসো কিন্তু। আচ্ছা, আসবো। রিহান আমার হাতে প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে চলে গেল। ঈশিতার ভাইটা অনেক কিউট, বয়সে 11 কি 12 হবে। আমি যদি মেয়ে হতাম তাহলে এই ছেলের সাথেই রিলেশন করতাম। কিন্তু আফসোস, রুমের মধ্যে গিয়ে প্যাকেটগুলো খুললাম। একটাতে পাঞ্জাবি, পাঞ্জাবিটা অনেক সুন্দর। আর একটা প্যাকেট খুললাম, দেখলাম সেটাতে শার্ট আর প্যান্ট। সব কিছু দেখা শেষ হলে আমি ঈশিতাকে ফোন দিলাম। প্রথমবার ধরলো না, পরের বার ধরলো। এসব পাঠানোর দরকার কি ছিল? আমার ইচ্ছে হয়েছে তাই পাঠিয়েছি। কেন, তোমার পছন্দ হয়নি? পছন্দ হবে না কেন? হয়েছে। এত কিছু না পাঠালেও পারতে। আমার ছোট্ট বরটার জন্য ঈদে কিছু না দিলে হয়? ঈদের নামাজ পড়ে লেকের ধারে চলে এসো, আমরা যেখানে সব সময় দেখা করি। আসার সময় পাঞ্জাবি পরে এসো। আম্মুর সাথে কাজ করছি, পরে কথা বলবো। আচ্ছা, ফোন রেখে দিলাম। নিজেকে এখন ছোট ছোট লাগছে। ঈশিতা আমাকে ঈদের গিফট করলো, অথচ আমি ওকে কিছুই দিতে পারলাম না। মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। ঈদের নামাজ পড়ে লেকের ধারে চলে গেলাম। আমার মতো অনেক মানুষই এখানে বেড়াতে এসেছে। সবার পরনেই আজ নতুন পোশাক। আজকের এই দিনে প্রায় সবাই তাদের পরিবারের লোকজনের সাথেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। কেবলমাত্র আমার মতো কিছু অভাগা মনের কষ্ট নিয়ে পরিবার থেকে দূরে আছে। আমার মনে হয় এই পৃথিবীতে যার মা নেই সেই সব থেকে দুঃখী মানুষ। আমার কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। পিছন ফিরে দেখি এক পরী দাঁড়িয়ে আছে। লাল শাড়িতে মেয়েটাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। এভাবে কি দেখো? আমার বুঝি লজ্জা লাগে না? তুমি সুন্দর, তাই চেয়ে থাকি। আমার অজান্তেই মুখ থেকে কথাটা বের হয়ে গেল। আমার কথা শুনে ঈশিতা মনে হয় অনেক লজ্জা পেল। মেয়েরা লজ্জা পেলে আরও বেশি সুন্দর লাগে, সেটা আগে শুধু শুনেছি, আর আজ সেটা দেখার সৌভাগ্য হলো। সকালে কিছু খেয়েছিলে? না। ঈশিতা ওর কাছ থেকে ব্যাগ থেকে 2টা বাটি বের করে আমার দিকে এগিয়ে দিল। আমি হাত বাড়িয়ে নিলাম। কি এগুলো? একটাতে ডিম ভাত আর একটাতে সেমাই। আচ্ছা ঈশিতা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? এই প্রশ্নটার উত্তর বাসর রাতে পাবে। বাসরাতে কেন? এতদিন ধরে ভাববো, তারপর বলবো। ঈশিতা হাসতে শুরু করলো। সুন্দরী মেয়েরা হাসলে সবসময় সুন্দর লাগে, আর সেটা যদি হয় ভালোবাসার মানুষ, তাহলে তো কথাই নেই। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। ঈশিতা হাসি থামিয়ে বলল, কি হলো, খাওয়া শুরু করো। তুমি খাইয়ে দাও। আচ্ছা, দিচ্ছি। ঈশিতা আমার হাত থেকে বাটি নিয়ে নিজ হাতে আমাকে খাওয়াই দেওয়া শুরু করলো। ঈশিতা আমাকে খাওয়াই দিচ্ছে, আর আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। খাওয়া শেষ হলে, আজ বাসায় অনেক মেহমান আসবে, আমাকে যেতে হবে। আর একটু থাকলে হয় না? রাগ করো না লক্ষ্মীটি, কাল সারা দিন তোমায় নিয়ে ঘুরবো। এখন যাই। আচ্ছা। দুজনে একসাথে উঠে রাস্তায় এলাম। ঈশিতাকে একটা রিক্সা ঠিক করে দিলাম।
ঈশিতা চলে গেল। আমিও আরেকটা রিক্সা ঠিক করে হোস্টেলের দিকে রওনা দিলাম। এভাবেই বেঁচে থাকুক সবার ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। এই ছেলে, তুই ভার্জিন? সেটা কি মুখে দেয় নাকি গায়ে মাখে? তোর মাথা। ও আচ্ছা, আমার মাথাকে বুঝি ভার্জিন বলে? এই, তুই শর্ত। জি, সরেই তো আছি। আমি তো আর আপনার কোলে বসে আছি না। ওহ, রাগ বেড়ে যাচ্ছে কিন্তু আমার এবার। তাতে আমার কি? আমি কখন আপনাকে বললাম রাগ বাড়ান আপনি? ওই পোলা, আমি সত্যিই কিন্তু এবার রেগে যাচ্ছি। ও আচ্ছা, অসুবিধা নাই। প্যান্ডেলের পাশে টিউবওয়েল আছে, আপনাকে কোলে তুলে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে আপনার মাথায় পানি দিব। কুত্তা। ওহ, বুঝলাম, আমার বাসায় নেই গো। এই ভাইরে, মেয়েটা যতটাই রেগে যাচ্ছে আর আমার ততই মজা লাগছে। কি? আর এইভাবে বলো না গো, ভাববে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। আর আমি বাবা এখনো বিয়ে করতে পারবো না, বলেই দিলাম। এই ছেড়া, তোকে কে বলেছে বিয়ে করতে? বলেনি কেউ, তবে কিছু সময় পর আপনিই বলবেন। ওফ, আমি গেলাম। এই তো, আমায় এখন থেকেই আপন ভাবা শুরু করে দিয়েছো। তুমি যাবে কিনা সেটাও পারমিশন নিচ্ছ। তুমি সিলেক্টেড আমার আম্মুর বউ হিসেবে। মেয়েটা আর কোনো কথাই না বলে আমাকে রাগ দেখিয়ে হন হন করে ছুটে চলে গেল। আসলে মেয়েটাকে আমি এখন পর্যন্ত জানি না বা চিনি না। আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় এসেছি, ওর বিয়ে। আমি তেমন কাউকেই চিনি না। আমি আবার ফটোশ্যুটের লোক। হি হি, না না, ওটা আমার কাজ নয়, ওটা হলো আমার শখ। আমার একটা ফ্রেন্ডের ভাইয়ের স্টুডিও আছে, তাই ভাবলাম একটু মেয়েদের ফটো তোলারও শখ মিটে যাবে, আর ভাইয়ারও কিছুটা চাপ হালকা হয়ে যাবে। আমি হলাম অভ্র নীল। আমার বেসিক চলছে, মানে ছোট বাচ্চাদের পড়ানোর ট্রেনিং। হি হি হি, আপনাদের যখন ছেলেপুলে হবে আমার কাছে পাঠিয়ে দিয়েন, আমি পড়িয়ে দিব। আসুন এবার বলি ওই মেয়েটা কে আর কিভাবে ওর সাথে কোথায় দেখা হলো। বিয়েটা হলো রোমানের। সো আমি ভাইয়ার সাথে ক্যামেরা আরও ব্যাগ নিয়ে রোমানদের বাসায় আসতেই রোমান দেখে। দোস্ত, তুই আবার স্টাডি সেরে এসব কবে থেকে ধরলি? আর ভাই বলিস না, মেয়েরা তো কেউ পাত্তাই দেয় না আমায়। ফেসবুকে দেখেছি নাকি কেটিএম আর ডিএসএলআর থাকলেই মেয়ে পটে যায়। হা হা হা, তুইও পারিস বটে। জি, আচ্ছা আগে বল, তোর শালি আছে তো নাকি? হারামি কেন রে এত তুই? আগে আমি কেমন আছি তার খোঁজ নে। আরে শালা, আগে নিজেরটা দেখতে হবে তো নাকি? সত্যি অভ্র, তুই আর চেঞ্জ হবি না। উহু, আমি তো আর কোনো সফটওয়্যার নই, তো দিন দিন চেঞ্জ হব। উফ, অভ্র থাক ভাই। আচ্ছা বাদ দে, বলছি এভাবেই দাঁড় করিয়ে রাখবি নাকি সাহায্য করবি? ও হ্যাঁ, চল ভেতরে। এবার আমরা ভেতরে গেলাম। আমি আর ভাইয়ার সব কিছু ঠিক করে নিলাম। বাইরে টিভি লাগিয়ে দিলাম, সব লাইভ চলবে। বিকেলের দিকে আমি রোমানের রুমে যাব, একটু আর্জেন্ট দরকার। সো আমি ছুটে সিঁড়ি বেয়ে উঠছি, আর ওপাশ থেকেও একটা মেয়ে আসছে। আমি ছুটতে ছুটতে নিজেকে সামলাতে না পেরে মেয়ের সাথে ধাক্কা লাগলো। মেয়েটা আহ বলে চিৎকার করে আমায় জড়িয়ে ধরে একবারে মাটিতে পড়তেই আমি দেখি মেয়েটার চিবুক আমার ঠোঁটের কাছে। মেয়েটার চশমা পরে আছে, চুলগুলোতে হালকা রং করা, মনে হয় বিদেশিনী হবে। মেয়েটা এবার উঠে, এই, দেখে চলতে পারেন না? সরি, একটু আর্জেন্ট ছিল। কি এমন আর্জেন্ট যে কাউকে এভাবে ধাক্কা দিতে হবে? ওমা, ধাক্কা দিয়েছি বলে রাগ করছেন নাকি? কিস দিলে বুঝি খুশি হতেন? আপনাদের মতো ছেলেদের এটাই স্বভাব। কি স্বভাব শুনি? এই যে মেয়ে দেখলে গায়ে পড়েন। এই ব্যাটারি, আপনাকে দেখে আমি আপনার গায়ে পড়ব? এটা বলার সাথে সাথেই মেয়েটার পুরো মুখটা আরো লাল হয়ে গেল। এই ব্যাটারি মানে? আর যাই হোক, আপনার মতো রোগা বাসকঞ্চিত নয়। ও হ্যালো মিস, কানা তো কানাই হয়। আর হ্যাঁ, বাঁশকঞ্চি তো কি হয়েছে জানেন? এখানে বাঁশের কত দাম, যে যাকে পারছে দিচ্ছে। এই, কানা বলবেন না। তো কি বলবো, অন্ধ? দেখুন, আপনি আমায় অপমান করছেন। ও আচ্ছা, সরি, মাফ করেন, আমি গেলাম। এটা বলে আমি মেয়েটার কাছ থেকে চলে এলাম রোমানের কাছে। বাপরে, শালা মেয়ে নাকি আগুন, কথাতে একদম পারছিলাম না। আমি রোমানের কাছে গিয়ে,
এ ভাই, ইলেকট্রিকের কানেকশন কিভাবে করব? বাইরে তো একটু দেখিয়ে দে না। আমি এবার দাঁড়িয়ে আছি রোমানের রুমের দরজার কাছে। কিছুক্ষণ পর দেখি ওই চশমিশ রোমানের রুমে এলো। রুমে আমায় দেখেই মুখ বাঁকিয়ে, আমি তো জানি আমার পেছনে ঠিক আপনি পড়ে থাকবেন। হ্যাঁ সেই আর কি, রানু মণ্ডলের মতো আপনিও সুপারস্টার, সো আপনার পিছনে তো পরে থাকতেই হবে, তাই না? ভাইরে, মেয়ে আরও রেগে আগুন। শাট আপ। হায়, মেয়েটার এমন লুকটা দেখেই আমি ক্রাশ খেয়ে গেলাম। মেয়েটার চুলগুলো হালকা বাতাসে ফুরফুর করে উঠছে, আর একটা ঘ্রাণ। আবারও মেয়েটার দু চোখের ওপর ফ্রেম বসানো গোল গোল কাজ, যা আরো বেশি কিউট লাগছে। আর মেয়েটার ঠোঁট দুটো, বাপরে! আবার মেয়েটার কপালের মাঝে একটা কালো টিপ, ছোট্ট টিপ পড়েছে। আর এদিকে ঠোঁটের নিচে কালো একটা তিল, যাকে বলে পরি। শালা ভাবতে পারছি না এমন একটা মেয়েকে দেখে ক্রাশ খাবো, যে একটু আগে আমার শত্রু ছিল, সেই মেয়ে আমার এখন ক্রাশ। একে যে কিভাবে পটাবো? না, যে করেই হোক পটানোই লাগবে। মেয়েটা শাট আপ বলতেই আমি আমার দু চোখ বন্ধ করে, ইস, ক্রাশ খাইছি। হোয়াট? না না, মানে হ্যাঁ হ্যাঁ। ইডিয়েট। জি, তোমার জন্য ইডিয়েট কেন, এডিটরও হতে পারি। বাস্টার্ড। এভাবে বলো না গো, আমি আস্তে আস্তে তোমার প্রেমে পড়ে গলে যাব তো। হাউ ফানি। শালা, এই মেয়ে তো আমায় পাত্তাই দিচ্ছে না। আমি এখন কি করব? যাক, শেষ পর্যন্ত আমি লড়াই যাব। আমার এই যুদ্ধ জয় করতেই হবে। আমি মেয়েটার সাথে আর কোনো কথা না বলে সোজা নিচে চলে আসলাম। সন্ধ্যার দিকে রোমানে কিছু ফটোশ্যুট করা লাগবে, তাই আমি ক্যামেরা নিয়ে ওদের সামনে গেলাম। মেয়েটা রোমানের সবসময় পাশাপাশি থাকছে, মানে ওর কেউ কাছের রিলেটিভ হবে হয়তো। যাক, পরে জেনে নিব। রোমানের সাথে যখন মেয়েটা ফটো নিতে এলো, তখন ভাবলাম এই সময় অভ্র নামটা জেনে ফেলো। রোমানের পাশে দাঁড়িয়ে আছে মেয়েটা। আমি একটু গম্ভীর হয়ে ক্যামেরার লেন্স ঘোরাতে ঘোরাতে, এই মেয়ে, তুমি একটু সরিয়ে দাঁড়াও। আর হ্যাঁ, তোমার নাম কি যেন? এই মেয়ে, এই। ভাইরে, কথাগুলো আমি যখন বলছি, আমি ক্যামেরাতে দেখতে পাচ্ছি মেয়েটা উত্তপ্ত হটস্পটের মতো আমার দিকে রাগি লুক দিয়ে তাকাচ্ছে আর বলছে, হ্যাঁ, এই তো এই তো। এটা বলে পোজ দিচ্ছে। আমি আবারও, এই মেয়ে, তোমার নাম কি যেন? সাইড থেকে কে যেন বলল ওর নাম স্নেহা। আমি তাকাতেই দেখি একটা মধ্যবয়সী মহিলা বলল। আমি হালকা হেসে, থ্যাঙ্কস আন্টি। এই মেয়ে বলতে খারাপ লাগছিল। আপনি ওর কে হন আন্টি? আমি এবার হালকা করে মিষ্টি হাসি দিলাম, কারণ ওর না পছন্দ হলেও যদি ওর আম্মুর হয়। দূর পাঠক ভাইয়েরা, আমি বলতে চাইছি পছন্দ মানে ওনার মেয়ের সাথে। আপনারা আবার কি যাতা ভাববেন না। আমি এবার ওদের ফটো তুলতে লাগলাম। মেয়েটা সেই একভাবে আমার দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে আছে। আমি আর কিছু করলাম না। রাত বাজে এখন 10টা। আমি প্যান্ডেলের পাশে বসে সিগারেট টানছি। ওদিকে প্যান্ডেলে সবার ডিনার চলছে। স্নেহাকে দেখে আমার 3 বছর আগের ভালোবাসার কথা মনে পড়ে গেল। স্নেহার মতো কিছুটা দেখতে ছিল, এভাবে রাগ করতো, আর শুরুটাও এভাবেই হয়েছিল। আমি মাথাটা উঁচু করে তাকিয়ে আছি আকাশের দিকে। হঠাৎ কে যেন এসে আমার মুখের ওপর তুড়ি বাজিয়ে বলল, ওই মিস্টার। বাবা, এত সম্মান! শালা আজ পর্যন্ত কাস্টমার কেয়ারে ছাড়া কারো কাছে সম্মান পাইনি। বিশ্বাস করেন রাসেল ভাই? জি জি। কে কে? আমি স্নেহা। জি বলুন, আপনার কি সেবা করতে পারি? জি, সে তো করতে হবেই। জি অবশ্যই, তবে আমার কাছে এখন ক্যামেরা নেই। আপনি তুলতে চাইলে প্যান্ডেলের ভেতরে গিয়ে যোগাযোগ করুন, আমার ভাইয়া ওখানে আছে। এই, আপনি আমায় ফলো করছেন কেন? ফলো? আবার আমি? জি, আপনি। কি যে বলেন না, আমি তো আপনার ইনস্টা, ফেসবুকে কোনোটাতে আইডি জানি না। তবে আমায় ফলো করতে পারেন, আর অ্যাডও দিতে পারেন। ওই মিস্টার, আমি আপনাকে চিনি না জানি যে ফলো করব কিংবা অ্যাড করব? লাগবে না, থাক। ভয় পাচ্ছেন তো জানি। যদি আপনি প্রেমে পড়ে যান। প্রেমে? আবার আমি? জি আপনি। না পেলে আমায় ফ্রেন্ড লিস্টে অ্যাড দেন আর কথাও বলেন। দেখুন, আপনি শিওর প্রেমে পড়ে যাবেন। ওকে, সত্যিটা বলছি, আমি আপনাকে ভালোবাসতে চাই। আমি আপনার সাথে প্রেম করতে চাই। স্টুপিড। আপনি আমায় দেখেছেন আর নিজেকে? যেমনই হয় আমায়, তবে হিরো আলমের থেকে কম না। আপনাকে আমি আর কথায় পারবো না। ওকে, পারতে হবে না, শুধু প্রেম করলেই হবে। এই ছেলে, তুই কি ভার্জিন? এরপরে কথাগুলো উপরে উল্লেখ করা আছে। মেয়েটা খুব রেগে আমার থেকে চলে গেল। এবার আমি ডিনার সেরে প্যান্ডেলে বসে রইলাম।
কারণ বিয়ে বাড়ি মানে একটু ঘুমাতে অসুবিধা, তা তো হবেই। আর আমার ঘুমও আসছিল না, তাই আমি ফেসবুকে একবার লগ ইন দিলাম। লগ ইন দিয়ে কী লাভ, শালার কোনো মেয়ে তো মেসেজ দেয় না। আরে ভাই, মেসেজ তো দূরের কথা, কেউ রিকোয়েস্ট পর্যন্ত অ্যাকসেপ্ট করে না। ফ্রেন্ড রিকোয়েস্ট দেখি একজন রিকোয়েস্ট দিছে, আমি ওখানে যেতেই বাপরে আমার মনটা ঝাঁকানাকা করে উঠলো। আরে ভাই, এ তো স্নেহার আইডি, আমায় রিকোয়েস্ট দিছে, আমার কি সৌভাগ্য। ওরে তোরা কেউ বরণ ডালা নিয়ে আয়, কেউ উলু দে রে, আমার স্নেহা রিকু দিছে। কিন্তু কিছু করার নাই, কেউ বরণ ডালা নিয়ে আসবে না। আমি ওর আইডিতে ঢুকতেই সামনে বায়োতে দেখলাম পাপা কি পরি, মম কি লাভলি, ভাইয়া কি জান। আমি হালকা করে হেসে হি হি আর বব কি মাহাব্বাত, হায় আল্লাহ কি লজ্জা লাগছে। নিজেই বলছি আর নিজেই হাঁটছি, হাসির ঠেলায় রিকোয়েস্টের ডিলেটের জায়গায় হাত পড়ে গেল। লে ঠেলা। হিরো আলমের বাবু খাইছো গান শোনার পর সেই রিয়াকশনের মতো আমি ফোনটার দিকে তাকিয়ে রইলাম। নিজেকে থাপ্পড় মারতে মন চাইছে, আবার অসহায়ও মনে হচ্ছে। আমি আবার ব্যাক দিলাম রিকোয়েস্ট, বারে বারে খোসা মারতেই থাকলাম, মানে রেসপন্স দিলাম। একসময় রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথেই আমার মনে লাড্ডু ফোটা শুরু হলো। আমি এবার ইনবক্সে গিয়ে ওকে নক দিলাম। হাই স্নেহা, আজকের চাঁদটা খুব সুন্দর জানো তো। জি, তা এখনো বুঝি। চাঁদ দেখেছেন বাসার বাইরে বসে? চাঁদ তো দেখছি, তবে কিছুক্ষণ আগে যে চাঁদকে দেখছিলাম সেই চাঁদ তো এখন আকাশের চাঁদকেও হার মানবে। কোন চাঁদ? তুমি সেই চাঁদ। তাই? জি, এভাবে মুখ বাঁকাও না প্লিজ, তোমার গালের ভাঁজে যে লাল রঙের লাজুক ভাব লক্ষ্য করা যাচ্ছে। তাই নাকি? ওই একটু ভয়েসে তোমার হাসিটা শোনাবে? কেন? না মানে তোমার হাসিটা শুনলে যদি আমার হার্টবিটের স্পিডটা কমতো। তোমায় দেখার পর থেকে নিজেকে আর বোঝাতে পারছি না। ওরে অভ্র, চাঁদ কখনো মানুষ ধরতে পারে না। আপনি সত্যি অনেক মজাদার। কি জানি, তবে যাদের সাথে কথা বলি তারাই বলে। জি। আচ্ছা, আপনি কি হিজাব নিয়ে আসছেন এখানে? না। ও আচ্ছা, কাল একটা আমি এনে দিব। কেন? আর আপনি কেন দেবেন? আর কারোর দেখার সুযোগ যেন না হয়। তোমার মুখের হিজাব পর্দা দিয়ে ঢেকে রাখবা, ওকে? তাই? আর আমি তো কানা, সো কানা এতটা সুন্দরী, বুঝলেন তো? তুমি কানা নয়, তবে তুমি তোমার রূপের ঝলকে সব ছেলেকে কানা করে দিতে পারো, যা আমায় করে দিয়েছো। তাই নাকি? তা আপনি এখন কিভাবে দেখছেন শুনি? মনের চোখ দিয়ে। উফ, অভ্র, আপনি আবার থামুন, আমি আর পারছি না। এ বাবারে, আমি তো কিছুই করলাম না, অনলাইনেই এর মধ্যেই বুঝে আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন। ধ্যাত, গুড নাইট, বাই। এই বলেই অফলাইন হয়ে গেল। হি হি হি, মেয়ে তো এবার পটবেই। ছিপ ফেলেছি যখন মাছ তখন আমি তুলবই। বেশি আশা করা ভালোও না আবার। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য। প্রতিদিনের মতো আজও কলেজ থেকে একা বাড়ির দিকে পা বাড়িয়ে চলছি, আর নিশির কথা মনে মনে ভাবছি। আজ যদি আমার সঙ্গে নিশি থাকতো, কত হাসি ঠাট্টা গল্প করে বাড়ি যেতাম। হ্যাঁ, নিশি আমার চাচাতো বোন। আমরা ক্লাস 1 থেকে এই পর্যন্ত একসাথে পড়ালেখা করে আসছি। কিন্তু গত কয়েকদিন আগে পরীক্ষার পর ও আমায় একা রেখে চলে যায় অস্ট্রেলিয়ার ডাক্তারি পড়তে। চাচা, নিশির বাবা, সম্পূর্ণভাবে নিষেধ দিয়েছেন যাতে কোনো ধরনের ইন্টারনেট মোবাইল ইউজ না করে আর পড়ালেখায় মন দেয়। যোগাযোগ করতে হলে ওর খালামণির কাছে যেন যায়। নিশির খালামণিও সেই দেশে। নিশির জন্য আমার মনে একটু একটু করে বিশাল পরিমাণ জায়গা তৈরি হয়েছিল, কিন্তু সেই জায়গার মানুষই তো চলে গেছে জায়গাটা ছেড়ে। আমার মনের মাঝে এখন অনেক প্রশ্ন উকিঝুঁকি। ও কি আমার সাথে যোগাযোগ রাখবে? ও কি আমার হবে? আমি তো আমার মনের না বলা কথা তাকে জানাতে পারিনি। আমি কি তাকে পাবো? নিশি তো ডাক্তার হবে, কত ভালো ভালো সম্বন্ধ আসবে, তখন কি আর আমার কথা ভাববে? এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসলাম। অনেক খিদা পেয়েছে, ফ্রেশ হয়ে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষে বিছানায় গিয়ে শরীর এলিয়ে দিলাম। মনে মনে ঠিক করলাম কাল আর কলেজে যাব না। আশরাফ, আশরাফ, ওঠ হুম, ওঠ ঘুম থেকে, ভাত খাবি, আয়। আচ্ছি। কত কল্পনা, কত কিছু ভেবে ভেবে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। মা এসে ডেকে গেছেন ভাত খাবার জন্য।
কিন্তু এখন খেতে ইচ্ছে করছে না, তবুও খেতে হবে। মা আবার অনেক রাগী। খাবার খেয়ে নিজের ছোট্ট একটি বাটন মোবাইল হাতে নিয়ে কিছুক্ষণ উল্টাপাল্টা টিপাটিপি করলাম। আসলেই আমার মোবাইলই ছোট। আহা, আগে কিভাবে সময় অতিবাহিত হতো নিজেই জানতাম না। হাসি গল্প করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। ফজরের সময় ঘুম থেকে উঠে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদের রাস্তায় হাঁটা দিলাম। উদ্দেশ্য মসজিদে গিয়ে নামাজ আদায় করা। পথেই পেলাম ইরহানকে। নিশির পর আমার একমাত্র বন্ধু, সেও নামাজের উদ্দেশ্যে যাচ্ছে। যেতে যেতে এসব কথোপকথন করে মসজিদে পৌঁছে গেলাম। নামাজ পড়ার পর মসজিদেই বসে রইলাম ইমাম হুজুরের সাথে। আস্তে আস্তে মক্তবে ছাত্রছাত্রী আসলো। কিছুক্ষণ পর তেলাওয়াতের শব্দে চারদিক ভরে উঠল। আমি বসে বসে শুনতে লাগলাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে এসে হালকা নাস্তা করে বারান্দায় চেয়ারে গিয়ে বসলাম। আমার মোবাইলটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি বিদেশি নাম্বার। রিসিভ করলাম। ওপাশ থেকে পরিচিত একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, অর্থাৎ নিশির কণ্ঠ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস? ভালো নেই রে, তুই? কি করে ভালো থাকি বল? এতদিন পার করেছি তোর সাথে থেকে, হাসি মজা গল্প করে। কিভাবে সময় অতিবাহিত হতো নিজেও জানতাম না। আর এখন কি? তুই বুঝতে পারিস না। কি আচ্ছা, এখন বল, কল করলি কিভাবে? লুকিয়ে। আমি আর পারবো না রে কল করতে। কেন? তুই জানিস তো কি চাপে আছি। বাড়িতে যোগাযোগ করতে হলে খালামণি। ও, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। আর শোন, ভুলিস না কিন্তু আমাকে। আরে কি বলিস? ও সরি। রাখি। খালামণি দেখলে খবর আছে। ওকে। কানের কাছ থেকে মোবাইলটা সরাইতেই মন চাইছিল না। কি করব, সরাইতেই হবে। দেখতে দেখতে দিন অতিবাহিত হতে লাগলো। আমি নিজেও ঠিকমতো পরিচালনা করার চেষ্টা করতে লাগলাম। একদিন সকালে ঘুমিয়ে আসি, এমন সময় মা এসে ডাকাডাকি শুরু করলো। আশরাফ, ঘুম থেকে ওঠ। ওঠ, তোর চাচা আর চাচি অস্ট্রেলিয়া যাবার কাজ হয়ে গেছে। আজ রাতে চলে যাবেন। কি? ফ্রেশ হয়ে বাজারে যা। মনটা কেমন যেন লাফিয়ে উঠল। নিশির কাছে ওর বাবা মা চলে যাবেন। অদ্ভুত এক হাসি ফুটে উঠল আমার মুখে। আমি কি পাবো আবার সেই হাসি মাখা দিনগুলো ফিরে? বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে বাজার কাজ শেষ করলাম। রাতে চাচাকে বিদায় দিলাম। বাড়িতে ফিরে এক প্যাকেট সিগারেট নিয়ে চলে গেলাম ছাদের এক কোণে। এক এক করে পুরনো দিনগুলির কথা ভাবি আর কালো ধোয়া উড়াই। আকাশের দিকে তাকিয়ে দেখি তারার মেলা। একদিন, দুদিন, সপ্তাহ, মাস করে করে বছর যায়। মা বাবার সাথে চাচা চাচির কথা হয়, কিন্তু আমার সাথে না। হঠাৎ সামান্য কথা হয়, নিশির সাথেই কথা। সেই যে বলেছিলাম, আর কথা বলা হয়নি। নিজেকে ঠিক ও স্বাভাবিক রাখার চেষ্টা করে চলে। একসময় মানিয়ে নিয়েছি, কিন্তু নিশির কথা পারি না ভুলতে। সময় তো সময়ের মতোই এগিয়ে চলছে। নিশি চলে যাওয়ার পর আমি একটা নিত্যদিনের সঙ্গী পেয়েছি, নিকোটিন। প্রতিদিনের জন্য এটাকেই আমার কাছে অতি আপন মনে হয়। আমি নিজেই জানি না আমি নিশিকে কি পাবো কয়েক বছর পর। আমি এখন পড়ালেখা শেষ করে মোটামুটি ভালো একটা চাকরি করি। কোনো একদিন বিকেলবেলা বসে আছি একা এক নদীর তীরে। এমন সময় উঠলো বেজে কিরিং কিরিং। কল আসছে। দেখি মোবাইল বের করে কে কল দিছে। পকেট থেকে মোবাইল বের করে দেখি ইরহান কল দিছে। হ্যালো। আশরাফ, শোন, আমি একটা কাজে রংপুর আসছি। আমাকে বলে গেলি না? জরুরি ছিল, তাই তাড়াতাড়ি আসতে হয়েছে, বলার সময় পাইনি। আচ্ছা, এখন কি? দোস্ত, যা বলবার সোজা বল। তুই কি রংপুর আসতে পারবি? হারামি, আমি কি বাচ্চা ছেলে? কি জন্য বল। আমার একটা জরুরি কাজে। আমার অফিস কি করবে? ছুটি নে। আমি কি কাজ করব গিয়ে? আসলেই দেখবি। আচ্ছা, দেখি। ওকে। টুট, ফোনটা কেটে দিল। অফিসে কাজের চাপ অল্প, তাই ছুটি মিলবে। দেখি বাড়িতে গিয়ে মাকে বলে বাড়ির দিকে পা বাড়ালাম। নিশির কথা মনে পড়ছে। ওর কথা ভাবতে ভাবতে বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম। মা। বল। ইরহান কল করেছে, বলেছে ওর একটা কাজে আমাকে রংপুর যেতে। সেও রংপুরে। কখন? আজ।
আচ্ছা, তাড়াতাড়ি ফিরিস। 7 দিন পর তোর চাচারা দেশে আসতেছেন। সত্যি? হুম। আর নিশি একটা হসপিটালে জয়েন করবে কিছুদিনের জন্য। আচ্ছা। বলে সরে আসলাম। নিশি ডাক্তার হয়ে গেছে? আমার কথা কি ওর মনে আছে? আল্লাহ জানেন। আমি দেখি বসকে কল করে ছুটি নেওয়া যায় কিনা। দিলাম কল। অনেক কথা বলে কাজ হয়ে গেছে। 15 দিনের ছুটি পেয়েছি। রাতে সব গুছিয়ে ইরহানকে কল করে রাতে রওনা দিলাম রংপুরের দিকে। রংপুর গিয়ে দেখি তেমন কাজ নয়, সামান্য, কিন্তু ইরহানের পক্ষে একা সম্ভব ছিল না। 2 দিনে সমাধান করে আরও 2 দিন ইরহানের এক আত্মীয়ের বাসায় থাকলাম। এরপর বাড়ির দিকে রওনা দিলাম। 2 বন্ধু একসাথে গাড়িতে উঠলাম। নির্দিষ্ট সময়ে গাড়ি চলতে শুরু করলো। ভালোই লাগছে জানালার পাশে বসায়। হঠাৎ সামনে দিয়ে আসা আরেকটি গাড়িকে পাশ করতে গিয়ে আমাদের গাড়িটা রাস্তার পাশ দিয়ে উল্টে পড়ে যায়। তারপর আর কিছু মনে নেই, জ্ঞান হারাই। এরপর যখন চোখ খুলি চারদিক তাকিয়ে দেখি নিজেকে হাসপাতালে, মা বাবা পাশে বসে কাঁদছেন। আমি বললাম, মা। চমকিয়ে উঠলেন মা বাবা। কান্নার মাঝে হালকা হাসি ফুটে উঠল তাদের মুখে। এখন কেমন লাগছে বাবা? এখন ভালো লাগছে। তাছাড়া আমার কিছু হবে না মা, কেঁদো না তোমরা। আচ্ছা, আর শোনো, সামান্যর জন্য তোমার হয়নি কিছু, শুধু ডান হাত আর ডান পায়ে আঘাত পেয়েছো, হালকা মাথায়। মা, ইরহান কেমন আছে? ইরহানও তোমার মতো আঘাত পেয়েছে, এখন মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর ডাক্তার এসে আমায় ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেল। আমিও ঘুমিয়ে গেলাম। আস্তে আস্তে যখন ঘুম ভাঙলো চারদিকে তাকিয়ে দেখি কেউ নেই। জানালার গ্লাস সাথে পর্দা দেওয়া, আর ফাঁক দিয়ে দেখা যাচ্ছে অন্ধকার। রাত হয়ে গেছে। বুকের মধ্যে হালকা চাপ অনুভব হচ্ছে, মনের মধ্যে কেমন যেন করছে। ডাক্তারকে ডাক দিব কি নিজেই নিজেকে প্রশ্ন করছি। হালকা মাথা তুলে দেখি কেউ একজন আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। কে হতে পারে? আশা ডাক দেই, এই যে। তাড়াতাড়ি মাথা তুলল। এ তো নিশি। আমি যেন বোবা হয়ে গেছি ওকে দেখে। মুখ দিয়ে কথা বের হতে চাইছে না। এতদিন বিদেশ থেকে ওর চেহারার গঠন একটুও পাল্টায়নি। কেমন আছো? দেখতেই তো পারছিস। আমায় চিনেছো? তোর কি মনে হয়? ইয়ে, কখন আসলি? আজকে। আজকে এসে এখানে কেন? আর তোর চোখে পানি কেন? আগে বল, তোর চোখে পানি কেন? না মানে। না মানেই থাক। আমার যে হবু স্বামী, সে এভাবে অসুস্থ, আর আমি বাড়িতে থাকবো আরামে? কোন পাগল বলে? স্বামী কথাটি শুনি যেন মনের মধ্যে বিশাল এক খুশির ধাক্কা খেলো, যেন আমি মহামূল্যবান কোনো কিছু না পেয়েও পেয়ে গেছি। আমি বললাম, হবু স্বামী মানে? কেন, তুমি জানো না? এখন আবার তুমি? ব্যাপার কি রে? কাল বাদে পরশু যার বিয়ে হবে আমার সাথে, সে বলে ব্যাপার কি? ওরে লজ্জাপতি, আমার সাথে বিয়ে হবে আর আমি নিজেই জানি না এসব কি? আসলে আমি যখন বিদেশে যাই তখনই বাবা, মা আর চাচা চাচি তোমার আমার বিয়ে ঠিক করেছিলেন। আমি না করেছিলাম তোমাকে জানাতে। কেন? কারণ আমি বুঝতে পেরেছিলাম তুমি আমায় মনে মনে ভালোবাসো। কেমনে বুঝলে? সব কথা কি এখানেই হবে? কিছু কথা থাক না, বিয়ের পর হবে। ওরে পাগলি, খুশিতে আমার হবু বউর এখন তো আর নাম বলা যাবে না। চোখ বেয়ে পানি পড়ছে। ওরে পাগলা, তুমি তাড়াতাড়ি সুস্থ হও। সামান্যই তো। বউ ডাক্তার, অসুস্থ থাকলে কি হবে? চোখ বুজে আমার বুকে মাথা রাখলো। আমিও বাহুডোরে আবদ্ধ করে নিলাম।